জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্ক টাইমসকে বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আগামী নির্বাচনের তারিখ সম্পর্কে জানতে চাইলে ইউনূস বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টি করাই এই সরকারের মূল উদ্দেশ্য। নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এছাড়া সাবেক সরকার প্রধান শেখ হাসিনার বিচার ও তাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে ইউনূস বলেন, তিনি অপরাধ করে থাকলে অবশ্যই তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। It shouldn't be too far, within a reasonable time limit. We have the reform agenda. So in the reform agenda, what we do is we right now has 6 commissions engaged to reform the election commission, reform the justice system, reform police system, and so on and so forth. So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there'll be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is no chance that you would run for office? No way, no way. That's not me. এদিকে বাংলাদেশের পুনর্গঠনে বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। এর আগে বুধবার জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। সে সময় এই সহায়তার ঘোষণা দেন তিনি। অধ্যাপক ইউনূস দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, কমপক্ষে $2 বিলিয়ন হবে নতুন ঋণ এবং আরও $1.5 বিলিয়ন বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। তিনি জানান, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি, বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তা দিতে এই ঋণ দেবে। পরে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা, এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপর আরও কিছু বৈঠকে যোগ দেবেন তিনি। এ বিষয়ে সবশেষ জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা কোনো বিষয়ে ব্রিফ হয়েছে কি, আর আজ রাতে আর কি কি কর্মসূচি আছে আপনি জানাবেন? এখনো আসলে প্রেস সচিব ব্রিফিং করেনি। কি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেগুলো সুনির্দিষ্ট করে এই মুহূর্তে প্রেস ব্রিফিং করার আগে বলা সম্ভব না। তবে ধারণা করা হচ্ছে জো বাইডেন যেভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, সেটি কি মাধ্যমে হবে তা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। এর পাশাপাশি সকাল থেকে কিন্তু আরো একটি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটি হলো এইচএসবিসি ব্যাংকের যিনি সিইও, তার সাথে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেও কিন্তু ব্যাংকিং খাতে কিংবা অর্থনৈতিক ভাবে কিভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, বাংলাদেশের ব্যাংকিং খাতে যে বড় ধরনের একটি অনিয়ম হয়েছে গত 15 বছর ধরে, তার থেকে কিভাবে বের হয়ে ব্যাংকিং খাতকে বাঁচিয়ে রাখা যেতে পারে, এই ধরনের কি বৈঠকে কথাবার্তা হয়েছে আমরা যত জানতে পেরেছি। আর আরো দুটি আজকে আর বেশ কয়েকটি বৈঠক রয়েছে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, এরপরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক রয়েছে এবং আইসিসি, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর, তার সঙ্গে ঠিক বৈঠক রয়েছে। কিন্তু এই বৈঠকগুলোর মধ্যে দুটি বৈঠক খুবই সিগনিফিকেন্ট, একদমই বাংলাদেশের যে সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি তার সঙ্গে সংশ্লিষ্ট। একটি জাতিসংঘ মহাসচিব গুতারেস, তার সঙ্গে যে বৈঠক, আরেকটি হলো আইসিসি যে প্রসিকিউটর, তার সঙ্গে একটি বৈঠক। এই দুটি বৈঠক কিন্তু রয়েছে এবং দুটি বৈঠকই গুতারেসের সঙ্গে বৈঠকটি কিছুক্ষণ পরেই শুরু হবার কথা রয়েছে। এখন নিউ ইয়র্কের স্থানীয় সময় 2টা বাজে, এটি আরো 30 মিনিট পরে শুরু হবার কথা। আর
যেটি আপনার আইসিসির প্রসিকিউটর, সেটি আজকে নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকেল নাগাদ হবার কথা। এই বিশেষ করে আইসিসির বৈঠকটি আজকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু, গণহত্যা কিংবা ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এসব বিষয় কিন্তু এই আইসিসির যে প্রসিকিউটর তার সঙ্গে বৈঠকে উঠে আসবার কথা রয়েছে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, আরেকটি হলো একদম ইউরোপীয় যে কমিশন রয়েছে, সেই কমিশনের প্রেসিডেন্ট তার সঙ্গে একটু বৈঠক রয়েছে। এই দুটি বৈঠক কিন্তু একই সূত্রে গাঁথা। মূলত ইউরোপ বাংলাদেশে এই চলমান যে সংকট হয়েছে, এই সংকট থেকে বাংলাদেশ উত্তরণে বিশেষ করে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবার জন্য কি কি সহায়তা দেয়া যায়, এই বিষয়গুলো হয়তো ডক্টর ইউনূস ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় কমিশন এবং যে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডে তার সঙ্গে আলাপ আলোচনায় আনবেন। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিশ্বব্যাংক 3.5 বিলিয়ন মার্কিন ডলার নতুন করে দেবার ঘোষণা দিয়েছে এবং সেটি কিন্তু এবছরই দেওয়া হবে। যদিও এখানে $1.5 বিলিয়ন আগেই দেওয়ার ঘোষণা ছিল, নতুন করে $2 বিলিয়ন যুক্ত হয়েছে। এর পাশাপাশি আইএমএফ এর সঙ্গেও বৈঠকে কিন্তু এইসব বিষয় উঠে এসছে। বাংলাদেশে কোন কোন খাতে সহায়তা করা যায়, সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এবারের যে জাতিসংঘ সম্মেলনে মূল তার দৃষ্টি কিন্তু হলো যে কিভাবে বাংলাদেশের যে এই নতুন করে পুনর্গঠনের ব্যাপারটি, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে, দাতা সংস্থাগুলোর কাছ থেকে, উন্নত বিশ্বের কাছ থেকে, পশ্চিমা বিশ্বের কাছ থেকে কিভাবে অর্থনৈতিকভাবে সহায়তা নেওয়া যায়, সহজ শর্তে ঋণ নেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু তিনি ঘুরে ফিরে সবার সাথে কথা বলছেন। আরেকটি বিষয় আমি আপনি জানিয়ে রাখি, আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময়ে রাত, আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি হয়তো 9টা থেকে 10টার মধ্যে দিবে। আমি আবারও বলছি, বাংলাদেশ সময় আগামীকাল রাত 9টা থেকে 10টা, বা নিউ ইয়র্ক সময় যদি বলি আগামীকাল সকাল 11 থেকে 12টার মধ্যে দেওয়ার কথা। সেই বৈঠকটি আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি তবে নিশ্চিত নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বাংলায় বক্তব্য দিবেন। বাংলাদেশের যে একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে জাতিসংঘে বাংলায় বক্তব্য দেয় বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসও বাংলায় বক্তব্য দিতে পারেন বলে আমরা জানতে পেরেছি। যদিও প্রেস উইং জানিয়েছে যে তিনি দুটি ভাষাতেই বক্তব্য প্রস্তুত করেছেন, বাংলা এবং ইংরেজি দুটি। তবে ধারণা করা হচ্ছে তিনি এবারও অন্যান্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যে ভাষায় বক্তব্য দেয় বা বাংলাদেশের মাতৃভাষা বাংলাতে বক্তব্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। যদিও এটি এখন আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারছি না, এটির সম্ভাবনা রয়েছে। এর বাইরে সেই যে বৈঠক আগামীকাল যে ভাষণ, সে ভাষণে আমরা জেনেছি মোট 4টি বিষয় উঠে আসবে একদম যদি বলি পয়েন্ট আকারে। এর মধ্যে একটি হলো সবার আগে গুরুত্ব পাবে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে 5 আগস্ট, এটি তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে, বিশ্ব নেতাদের সামনে তার বক্তব্যে তুলে ধরবেন। এরপরে দ্বিতীয় নম্বরে তিনি তুলে ধরবেন গত 15-16 বছরে যে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী সরকার জোর করে চেপে বসেছিল, তারা যে জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি, বিদেশে টাকা পাচার করেছে, এর একটি তিনি সারমর্ম তার জাতিসংঘের যে ভাষণ সেখানে তুলে ধরবেন। এবং আরেকটি বিষয়ে তিনি বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পুনর্গঠনে যে আর্থিক সহায়তা দরকার, কোন কোন খাতে দরকার, সেটি তিনি তুলে ধরবেন। আর সর্বশেষ হয়তো আগামী বাংলাদেশের যে তিনি বলেছেন সংস্কার, এই সংস্কারটি কোন ভাবে করবেন, আগামী নির্বাচন কবে হতে পারে, কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে, তারও একটি রূপরেখা হয়তো তার জাতিসংঘ ভাষণে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে সবকিছু নির্ভর করবে বা সবকিছু নিশ্চিত বলা যাবে আগামীকাল ভাষণ দেবার পর। তো আজকে এখন পর্যন্ত এই ছিল। আরো দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, জাতিসংঘের মহাসচিব এবং আইসিসি প্রসিকিউটর, সেটি আমরা আপনাকে পরবর্তীতে জানাবো। হাসিব, আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ রাকিব আপনাকে। নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন। বিশেষ করে সৌর প্যানেল উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নিউ ইয়র্ক সময় বুধবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকে এই আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে যদি চীনা বিনিয়োগ আসে তাহলে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে। তিনি বলেন, বাংলাদেশ এই বিনিয়োগ থেকে লাভবান হবে এবং বাংলাদেশ হবে সৌর প্যানেলের প্রধান রপ্তানিকারক দেশ। চীন বাংলাদেশের সঙ্গে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। সাক্ষাতে ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ষষ্ঠ দিনে সাধারণ অধিবেশনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের মাঝে এই বৈঠক হয়। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা এবং সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়েও আলাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এছাড়াও দুই দেশের যুব কর্মসূচি বিনিময় নিয়েও আলাপ করেন ডক্টর ইউনূস। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সার্কের কার্যকারিতা জোরদার নিয়ে আলাপ করেন প্রধান উপদেষ্টা। দুই দেশের মধ্যে যৌথ কমিশন ফের সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা, বাইলেটারাল সম্পর্কটা, এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে। তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল, এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামে সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। Our leadership met, and we are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। এ সময় উভয় নেতা কুশল বিনিময় করেন। এর আগে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। নেপালের প্রধানমন্ত্রী পিকে শর্মা ওলির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। স্থানীয় সময় সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্রে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও বিশেষ সহকারী ও এক সমন্বয়কের পাশাপাশি মঞ্চে আসেন জাহিন রোহান রাজিন নামের এক ব্যক্তি। তাকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ নাশকতার অংশ। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মঞ্চে ওঠা ব্যক্তিকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেন, অভিযুক্ত ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে ইভেন্টে যোগ দিয়েছিল। ওই অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় তার বক্তব্যের শেষ দিকে বিশেষ সহকারী মাহফুজ আলম সহ মোট ৩ জনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তখন জাহিন রোহান নামের ওই ব্যক্তিও মঞ্চে উঠে যান। এরপর তার পরিচয় প্রকাশ হলে নানান মহলে আলোচনা সমালোচনা হয়। গেল নির্বাচনের পর বিএনপি ও ভারতের মধ্যে যে বৈরিতা সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে এ বিষয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই দুই পক্ষের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল, তবে তা এখন উন্নতির দিকে। ফখরুল আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না। যদিও অতীতে ভারতের
উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘটনা রয়েছে। Was in question because of the last election. Wrong. অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য দুটি আলাদা রোডম্যাপ বাংলাদেশ জামাত ইসলামী চায়। বৃহস্পতিবার জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ আয়োজিত আইনজীবী সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কারের কাজগুলো ঠিকভাবে শেষ করে নির্বাচনের রোডম্যাপ দেওয়াটা বেশি কার্যকর হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কি সংস্কার করতে চায় তার তালিকা করে বাস্তবায়নের সময়সীমা ঠিক করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কার ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে। এজন্য দ্রুত নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপের জন্য সংলাপের আহ্বান জানান তিনি। পর্যায়ে এসে শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এটা ছিল আইনজীবী। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগে কথা বলার স্বাধীনতা ছিল না, অন্তর্বর্তী সরকারের সেই সময়ে এই স্বাধীনতা এসেছে। বৃহস্পতিবার রাজধানীর মাতোয়াইলে ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, এখন অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কেউ কথা বললে তাকে আয়না ঘরে যেতে হয় না। এমন পরিবেশের জন্যই বিএনপি আন্দোলন করেছে। ছাত্র জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিদ্যুতের ঘাটতি প্রসঙ্গে বলেন, শুধুমাত্র ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। এ সময় 2 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। বাংলাদেশের বিজেপি পুলিশ এখানে তো হিন্দি কথা বলার লোক নেই, হিন্দি বলতেই জানে না। তাহলে এই হিন্দি ভাষী লোকরা আমাদের আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা ভাড়া করে তাদেরকে নিয়ে আসলেন। এটা কি বড় ধরনের অপরাধ নয়? আপনি হত্যা করেছেন বাচ্চাদেরকে, আপনি গুম করেছেন রাজনৈতিক নেতাকর্মীদেরকে, আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিজের গতি রক্ষার্থে। স্বাস্থ্য খাতে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে দাবি করেছেন এবি পার্টি। এজন্য এই খাতকে সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এই দাবিতে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত 16 বছরে দেশে রাজনৈতিক বিবেচনায় তৈরি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর বেশিরভাগই মানহীন হওয়ায় সেবা দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা নেই। স্বাস্থ্য খাতের সংস্কারে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন সহ নানা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আমাদের যে মেডিকেল কলেজগুলোতে আছে প্রাইভেট অথবা সরকারি যে মেডিকেল কলেজ, এগুলো মানহীন, অনেকগুলো আছে মানহীন। এগুলো রাজনৈতিক বিবেচনায় এই মেডিকেল কলেজগুলো তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের কথা শোনার বা তাদের অভিযোগ নেওয়ার জায়গাটা থাকতে হবে এবং সেই অনুযায়ী এটা ব্যবস্থা করতে হবে। আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে, হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে যারা পরিচালক রয়েছে তাদের প্রশিক্ষণ দেন, চিকিৎসকদেরকে প্রশিক্ষণ দেন। নির্বাচন কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব খাতে সংস্কার করা সম্ভব নয়, তাই মৌলিক কিছু খাতে সংস্কার করে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যৌক্তিক সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামাতের নায়েবে আমির। নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও উল্লেখ করেন ডাক্তার তাহের। আলোচনা সভায় তিনি আরও বলেন, ভিন্ন খাতের সংস্কারের পাশাপাশি মানুষের চিন্তা চেতনা ও চরিত্রের সংস্কার প্রয়োজন। এজন্য দেশের শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থার প্রবর্তন জরুরি। এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সকল সংস্কার করা সম্ভব নয়। সুতরাং মৌলিক কিছু বিষয়ে ইলেকশন কমিশন, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা 2 সেশনের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এরকম কিছু কতিপয় মৌলিক দাবি যেগুলো জাতির কনসেনসাস তৈরি হয়েছে,
এই ব্যাপারে সংস্কার সাধন করে সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার যথাশীঘ্র সম্ভব তারিখ ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক SM ফরহাদ। দুপুরে টিএসসিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঢাবি ক্যাম্পাসে শিবির রাজনীতি করতে পারবে কিনা সে নিয়ে পরিবেশ পরিষদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে, তার ফ্রিকোয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোয়েশ্চেন করবেন, আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা। সিনেট নাম্বার 2, সিন্ডিকেট নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কাউরে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, এই ধরনের আলাপই কখনো হয় নাই। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বরিশাল ও বেনাপোল থেকে ভারতে পাঠানো হলো ইলিশের প্রথম চালান। সকালে বরিশাল থেকে 3 টন, বেনাপোল থেকে 54 টন ইলিশ পাঠিয়েছেন রপ্তানিকারকরা। সকাল থেকেই বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামে ব্যস্ততা বাড়ে শ্রমিকদের। নদীর ভালো মানের ইলিশ বাছাই, প্রক্রিয়াজাতকরণ শেষে প্যাকেট করতে ব্যস্ত সময় পার করেন তারা। এর আগে গেল বুধবার দুর্গাপূজা উপলক্ষে 3000 টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রথম দফায় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এদিকে বেনাপোল থেকে দুপুরে প্রথম চালানে 12 টন ও আখাউড়া স্থলবন্দর দিয়ে 3 টন ইলিশ রপ্তানি হয়েছে। এদিকে ইলিশ পাঠাতে পেরে খুশি রপ্তানিকারকরা। আর অর্থনীতিবিদদের মতে রপ্তানির মাধ্যমে আসবে বৈদেশিক মুদ্রা, একই সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে প্রতিবেশী দেশের সঙ্গে। ইন্ডিয়া মাছ যাচ্ছে আর আমাদেরও কাজকাম বাড়ছে, এখন আমরা অনেক খুশি। কাম কাজ একটু ভালো হয়, আমরা 2 পয়সা পাই। ভারতের 140 কোটি বাজার আমরা ধরতে পারি, সেক্ষেত্রে ভারতের যে আমাদের যে অর্থনীতি, সেটি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করি। তাই ইলিশ রপ্তানির যে বিষয়টি, সেটি আমরা যেমন এখন করছি বা আগেও করেছি, বাট এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আরও অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, সেগুলো আমরা যাতে ভারতের বাজারে নিয়ে যেতে পারি, যাতে করে বাংলাদেশকে আমরা অর্থনীতিতে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় বন্ধ ছিল 17টি পোশাক কারখানা, তবে বাকি কারখানায় স্বাভাবিক ছিল উৎপাদন কার্যক্রম। শিল্প পুলিশ জানায়, আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 9টি কারখানা, আর বাকি 8টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। বন্ধ থাকা কারখানাগুলোর বেশিরভাগই আর্থিক সংকটের কারণে বন্ধ রয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ। তবে পোশাক কারখানা চালু হলেও গেল কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ওভারটাইম করে ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা বলছেন কারখানা মালিকরা। রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলায় ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি মশিউর রহমানের 7 দিনের এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে সিএমএম আদালতে হাজির করে শিশু মোতালেব হত্যা মামলায় সাবেক ডিসি মশিউর রহমান ও বাড্ডা থানার হৃদয় আহমেদ হত্যা মামলায় 2 জনকে 10 দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এছাড়া একই দিন আদালতে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে হাজির করা হলে নতুন করে গ্রেফতার দেখানো হয়। এ সময় রাষ্ট্রপক্ষকে সহায়তা করা আইনজীবীরা বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় 2 পুলিশ কর্মকর্তা ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালায়, আর দিলীপ কুমার আগারওয়াল আন্দোলন দমনে আর্থিকভাবে সহায়তা করেন সরকারকে। তবে আদালতে ডিসি মশিউর রহমান ও ওসি আবুল হাসান নিজেদের নির্দোষ দাবি করেন। কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখল করে মাছ চুরির অভিযোগে করা 2টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ 57 জন। দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে মামলা 2টি স্থগিত এবং জামিনের আবেদন করলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আক্তার এই আদেশ দেন। এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির নেতারা। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তাই 2টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারা। 2001 সালে হামলা চালিয়ে দখল এবং
মাছ চুরির অভিযোগে সালাউদ্দিন আহমেদ সহ 50 নেতাকর্মীর নামে 2007 সালে চকরিয়া থানায় 2টি মামলা হয়। ফেনী সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনা 2.25 কোটি টাকা মূল্যের চিনি, শাড়ি, কাপড় এবং ওষুধ জব্দ করেছে বিজিবি। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 17 ঘন্টায় আলাদা অভিযান চালিয়ে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য চোরাই পথে বাংলাদেশে আসছে এমন একটি তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় 5,890 কেজি চিনি এবং 46 বস্তা শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 1,33 লাখ টাকার বেশি। এদিকে ভোরে জেলার পরশুরাম থেকে 1,950 কোটি টাকার 50 কোটা ওষুধ জব্দ করা হয়, যা আমদানি করায় নিষেধাজ্ঞা আছে। অন্যদিকে ফুলগাজী ও ছাগলনাইয়া থেকে প্রায় 27 লাখ টাকা মূল্যের আরও 6 বস্তা ভারতীয় পণ্য জব্দ করা সব মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। চট্টগ্রামে বহির্নোঙর এলাকার অবস্থানরত জাহাজে ডাকাতির প্রস্তুতির সময় 6 জনকে আটক করেছে কোস্টগার্ড। ভোরে পতেঙ্গার চরপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, আটকরা কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের সদস্য, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটে ডাকাতির সাথে জড়িত। আটকের পর তাদের নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে 3 নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সকাল 7টায় ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালিয়া ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিথি আক্তার, ফুলি ও সাবিনা। পুলিশ জানায়, তারাসীমা গার্মেন্টসের পোশাক শ্রমিক বহনকারী বাস বোয়ালিয়া ব্রিজের কাছে পৌঁছালে আরিচামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান বাসে থাকা 3 নারী শ্রমিক, আর আহত হন 20 থেকে 25 জন। পরে আহতদের উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেশের পর্যটন খাতকে প্রকৃতি, পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির ভিত্তিতে 5 ক্যাটাগরিতে সাজাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পর্যটন খাতে অন্তর্বর্তী সরকার গুণগত ও দৃশ্যমান পরিবর্তন আনবে বলে দাবি করেন সচিব। এক প্রশ্নের উত্তরে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী জানান, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য নিবন্ধন করা হবে, দিতে হবে ভ্রমণ ফি, দ্বীপটিকে প্লাস্টিক মুক্ত করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এসব সুপারিশ বাস্তবায়ন করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আরেক প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও চালু হতে আরও 6 মাসের মতো সময় লাগবে এবং শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগ হয়নি বলেও জানান তিনি। নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকট কাটিয়ে পর্যটন শিল্পের নতুন উদ্যোগ ও ভাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে কাজ করছি আমরা। ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে। পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের নীতিমালা হালনাগাদ সহ আমাদের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্তকরণের প্রক্রিয়া আছে। আমরা 5টা জায়গায় ফিজিবিলিটি স্টাডি করেছি। এর মধ্যে 3টি হচ্ছে ইকো ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, একটি টাঙ্গুয়ার হাওর, একটি হচ্ছে নিজুম দ্বীপ, আর একটি হচ্ছে সুন্দরবনের শরণখোলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী 6 অক্টোবর থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা হলে আসন বরাদ্দ পেতে আগামী 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরে মেধার ভিত্তিতে 3 অক্টোবর থেকে আসন বরাদ্দ দেওয়া হবে। এরপর শিক্ষার্থীরা 5 অক্টোবর হলে উঠতে পারবেন। শিক্ষার্থীরা হলে ওঠার পর 6 অক্টোবর থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা 2024-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিমান ঘাঁটি কুর্মিটোলার বাফুয়া মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলার অধিনায়ক ও বিএফ শাহীন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এয়ার কমোডর মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিএফ শাহীন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবছর বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার বিএফ শাহীন কলেজ, কুইজ চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা বিএফ শাহীন কলেজ। এছাড়াও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ট্রফি ও মেডেল তুলে দেন আয়োজকরা। পূর্ব ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় পানিতে ডুবে অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে এর মধ্যে 37 জনই শিশু। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ভিজিত পুত্রিক উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্য স্নান করার সময় বিহারের 15টি জেলায় আলাদা আলাদা দুর্ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি হয়। সাম্প্রতিক বন্যায় নদীর পানি বেড়ে যায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বলে দাবি করেছে বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, নদী ও পুকুরে পানি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগাম সতর্কতা জারি ছিল, যদিও উৎসবে যোগ দেওয়া লোকজন সেই সতর্কতা আমলে নেননি। ভারতের জম্মু কাশ্মীরের বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে 56% বেশি। 26টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 239 জন প্রার্থী। রইসি ও পুঞ্জ জেলায় রেকর্ড 72% ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে শ্রীনগরে, মাত্র 27%। দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ছিল 25 লাখের ওপর। ব্যাপক ভোটার উপস্থিতিকে জম্মু কাশ্মীরের গণতন্ত্রের বিজয় হিসাবে দেখছে নির্বাচন কমিশন। প্রায় 1 দশক পর ভূস্বর্গ হিসাবে পরিচিত এই উপত্যকায় ভোট হচ্ছে। 2019 সালে 370 অনুচ্ছেদ বাতিলে রাজ্যের বিশেষ মর্যাদা হারানোর পর প্রথমবারের মতো বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় ভোট পড়েছিল 61%। আগামী 1 অক্টোবর তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে $700 কোটি ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। জরুরি ভিত্তিতে দেয়া হবে $100 কোটি ঋণ। ঋণদাতা সংস্থার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 1958 সাল থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে 20 বারেরও বেশি সময় ঋণ নিয়েছে পাকিস্তান। IMF বলছে, নতুন দফায় অনুমোদন দেয়া ঋণ সহায়তা পাকিস্তান কাজে লাগাবে দেশের অর্থনীতি পুনর্গঠনে। বিনিময়ে পাকিস্তানকে পূরণ করতে হবে ব্যয় সংকোচনের নানা শর্ত। গেল বছরই দেউলিয়াত্বের দ্বার প্রান্তে চলে যায় পাকিস্তান। সামরিক বাহিনী প্রধানের স্থল অভিযান প্রস্তুতির ঘোষণা দেওয়ার পর লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গেল 6 দিনে মধ্যপ্রাচ্যের দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 620 জনে। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ তাদের মিত্র দেশগুলো। 21 দিনের সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করছে ফ্রান্সও। যদিও যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, বিষয়টিকে মিথ্যা দাবি করে বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর, যেখানে বলা হয় সেনাদের লেবাননে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। বৈরুত দখলে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে তেহরান চুপ করে বসে থাকবে না বলেও সতর্ক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করে বুধবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে আসেন হাজারো বাসিন্দা। এ সময় ফিলিস্তিন ও লেবাননের
পতাকা গায়ে জড়িয়ে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান বিক্ষোভকারীরা। ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 4-এ রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন হেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এটি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 4 কোটি বাসিন্দাকে। এছাড়া ফ্লোরিডা সহ আশেপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। হারিকেনের প্রভাবে এরই মধ্যে মেক্সিকো ও কিউবায় একটানা প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মেক্সিকো উপসাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় হারিকেন হেলেন ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। বাতিল করা হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। ভারতের মুম্বাই শহরে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট। প্রবল বৃষ্টিতে রাস্তা ডুবে খোলা ম্যানহোলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। হায়দ্রাবাদ ও দিল্লি থেকে মুম্বাইগামী বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করা সম্ভব হয়নি। ভারী বৃষ্টিপাতে শহরের রাস্তায় পানি জমে দেখা দিয়েছে ব্যাপক ট্রাফিক জ্যাম। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বাইয়ের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। প্রবল বৃষ্টিতে রেল লাইন ডুবে যাওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সুযোগ পেলে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলতে চান। টেস্ট ওয়ানডে আর টি-20তে দীর্ঘদিন নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন সাকিব। খেলেছেন 70টি টেস্ট, 5 সেঞ্চুরিতে রান করেছেন 4600, বল হাতে নিয়েছেন 242টি উইকেট। 250-র কাছাকাছি ওয়ানডেতে 7500-এর বেশি রান আর 3 শতাধিক উইকেট আছে সাকিবের। টি-20তে কিছুটা মলিন হলেও 2500 রান আর 149টি উইকেট আছে তার। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। মিরপুরে টেস্ট খেলে সাকিব আল হাসানের অবসর নেয়ার ইচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে তার নিরাপত্তার বিষয়ে বিসিবির কিছুই করার নেই বলে জানিয়েছেন তিনি। ঢাকা থেকে সে করতে চাই, এটা তো আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতে আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট। সেটা যদি হয় খুব ভালো হবে, আর বাকিটা ওর ডিসাইড করতে হবে। কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে, এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না। এই ব্যাপারটা এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/ekhon.tv এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।